So next, DIC, disseminated intravascular coagulation. এটারই আরেকটা নাম is consumptive coagulopathy. ছোট্ট করে একটু আগে what it is, at the same time এটার pathogenesis. Now DIC একটু পরে আমরা দেখব DIC হতে গেলে কতগুলো ব্যাকগ্রাউন্ড ট্রিগারিং ফ্যাক্টর লাগে, যে ফ্যাক্টরসগুলোকেই বলা হয় ডিআইসির আন্ডারলাইং কজেস বা ডিআইসির আন্ডারলাইং রিস্ক ফ্যাক্টরস। ডিআইসি একটা সুস্থ মানুষের হঠাৎ করে হয় না, ডিআইসি নিডস এরকম ব্যাকগ্রাউন্ড কিছু রিস্ক ফ্যাক্টর বা ট্রিগারিং ফ্যাক্টর। হোয়াট হ্যাপেন্স ইন শর্ট ইন ডিআইসি, এই যে ট্রিগারিং ফ্যাক্টরসগুলো আছে, ট্রিগারিং ফ্যাক্টরসগুলো কিছু টিস্যু ফ্যাক্টর যেগুলো হচ্ছে সাইটোকাইন রিলিজ করায়, সাইটোকাইনস। এই সাইটোকাইনসগুলো যেটা করে দ্যাট ইজ অ্যাবনর্মাল অ্যাক্টিভেশন অফ কোয়াগুলেশন পাথওয়ে। এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করা, কোয়াগুলেশন পাথওয়ের একটা অ্যাবনর্মাল আনকন্ট্রোলড activation হয়. This is how the whole pathophysiological process starts, and that activation leads to একটা prothrombotic বা hypercoagulable state. এই যে প্রোথ্রম্বোটিক স্টেটটা, এই প্রোথ্রম্বোটিক স্টেটটাই কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রবলেমটাকে স্টার্ট করছে। বিকজ অফ দিস প্রোথ্রম্বোটিক স্টেট, this is uncontrolled, কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স নেই। এই প্রোথ্রম্বোটিক স্টেটটার জন্য ওয়াইড স্প্রেড মাইক্রোভাস্কুলেচার থ্রম্বোসিস হয়। ভালো করে লক্ষ্য করো, থ্রম্বোসিস, অলদো কন্ডিশনটা হচ্ছে, নামটা ভাবো, ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। এই যে হাইপার কোয়াগুলেবল স্টেটের জন্য একটা ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার, এই যে ইন্ট্রাভাস্কুলার মাইক্রোভাস্কুলেচারের থ্রম্বোসিস, অ্যান্ড হেন্স দ্য নেম ডিআইসি, কোয়াগুলেশন। এদিকে আবার বলছি এটা একটা কোয়াগুলোপ্যাথি। সেটা কি করে হচ্ছে না, এই যে থ্রম্বোসিসটা হতে শুরু করলো ওয়াইড স্প্রেড, এই থ্রম্বাসগুলো এতই মিলিয়নস অফ থ্রম্বাস, যেগুলো কিনা তৈরি কি দিয়ে, ফিব্রিন অ্যান্ড মেইনলি প্লেটলেট অ্যান্ড ফিব্রিন। সো এই থ্রম্বোসিস প্রসেসটা ইজ সো আনকন্ট্রোলড যে বডির কোয়াগুলেশন প্রোটিন সমস্ত তো এই থ্রম্বোসিসে কনজিউমড হয়ে যাচ্ছে। সো একটা কনজামশন অফ কোয়াগুলেশন ফ্যাক্টরস হয়ে যাচ্ছে বিকজ অফ দিস ওয়াইড স্প্রেড থ্রম্বোসিস। অ্যান্ড এই কনজামশনটা এত যে এফেক্টিভলি সার্কুলেশন থেকে, বিকজ অফ ওভার কনজামশন, এই কোয়াগুলেশন প্রোটিনগুলো এফেক্টিভলি কিন্তু কমে যাচ্ছে। সো ডিআইসিতে কোয়াগুলোপ্যাথির প্যাথোজেনেসিসটা is not decreased synthesis, it is excessive consumption, and once this starts, থ্রম্বোসিসেরই একটা সিকুয়েলি হিসেবে এই কোয়াগুলোপ্যাথি ব্যাপারটা সেট ইন করে। অ্যাট দ্য সেম টাইম এই থ্রম্বোসিসের ভেতরে আর কে কনজিউমড হচ্ছে, প্লেটলেট। তো খানিকটা কনজাম্পটিভ থ্রম্বোসাইটোপিনিয়াও হচ্ছে, প্লেটলেটও কমছে, সেটাও ওই ব্লিডিং ডিসঅর্ডারে কন্ট্রিবিউট করছে। নাম্বার 3 কি হচ্ছে, থ্রম্বোসিস এই যে মাইক্রোভাস্কুলেচারে হচ্ছে, দেয়ারফোর যে সমস্ত অর্গানের মাইক্রোভাস্কুলেচারে এই থ্রম্বোসিসগুলো হচ্ছে, সেই অর্গানগুলোর একটা ইস্কেমিক ড্যামেজ হতে পারে, ইস্কেমিক অর্গান ড্যামেজ বিকজ অফ এই থ্রম্বোসিস, ইস্কেমিক অর্গান ড্যামেজ। এই হয়ে গেল ডিআইসির ওভারঅল প্যাথোজেনেসিস। আরেকটা ঘটনা ঘটে, যদিও সেটা খুব রিমার্কেবলি ডিআইসিতে হয় না।
এই থ্রম্বোজ স্মল ভেসেলসের ভেতর দিয়ে যখন ব্লাডটা পাস করছে, আরবিসিগুলো ওই মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া যদি এখানে এই ফ্রিকশনাল ড্যামেজ টু দ্য আরবিসিস মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়ার মতো অতটা সিগনিফিক্যান্ট নয়, বাট স্টিল টু সাম এক্সটেন্ট অকার্স। So এই চারটে জিনিস, দ্যাট ইজ কনজাম্পশন অফ কোয়াগুলেশন ফ্যাক্টরস লিডিং টু কোয়াগুলোপ্যাথি, কনজাম্পটিভ থ্রম্বোসাইটোপিনিয়া, ইস্কেমিক অর্গান ড্যামেজ বিকজ অফ দ্য থ্রম্বোসিস, আর খানিকটা ফ্রিকশনাল ড্যামেজ টু হিমোলিসিস therefore লিডিং টু অফ আরবিসিস। না এই ট্রিগারগুলো কারা, ব্যাকগ্রাউন্ডে কি কন্ডিশন মে লিড টু ডিআইসি, এই কন্ডিশনগুলোকেই বলা হয় ডিআইসির কজ বা রিস্ক ফ্যাক্টর। যদিও আমি এ বি সি এইভাবে বলছি, আমি প্রথমে বিটা বলবো বিকজ দিস ইজ বাই ফার দ্য কমনেস্ট কজ অফ ডিআইসি। ব্যাকটেরিমিয়া সিভিয়ার, তার মানে সেপ্টিসিমিয়া, অলদো আমরা জানি সেপ্টিসিমিয়া ইজ ইকুয়াল টু অলওয়েজ ব্যাকটেরিমিয়া নয়, ভাইরিমিয়া, সিভিয়ার ভাইরাল ইলনেস। কোভিড এ অনেক পেশেন্টের ডিআইসি হয়ে যাচ্ছে, ম্যালেরিয়া, কমপ্লিকেটেড ম্যালেরিয়া ডিআইসি হয়। সো সেপ্টিসিমিয়া ব্যাপারটা তো শুধু ব্যাকটেরিয়ার জন্য নয়, এই বিটা হয়তো জাস্ট ওভারঅল মনে রাখার জন্য বলা। সো সেপ্টিসিমিয়া। এ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে অনেক সময় ডিআইসি হয়, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। অ্যানাদার ইজ কিছু অ্যান্টিনেটাল কমপ্লিকেশন, প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশন। অ্যান্টিনেটাল কমপ্লিকেশনের মধ্যে ডিআইসি করার জন্য খানিকটা হলেও বিখ্যাত বা কুখ্যাত হচ্ছে একটা রিটেন্ড আইইউএফডি, তার মানে ডেড প্রোডাক্ট ফিটাসটা যদি অনেকক্ষণ থেকে যায়, সো রিটেন্ড আইইউএফডি। আরেকটা হচ্ছে অ্যাব্রুপশিও প্লাসেন্টি। সি, কিছু ক্যান্সার ক্যান predisposes to DIC. So of all these causes, this is the most common cause of DIC. ডিআইসির পেশেন্টের ওভারঅল ক্লিনিক্যাল ফিচার্স কি হবে? এক নম্বর হচ্ছে ডিআইসি, therefore D for underlying disease related manifestation, যে ডিজিজটা বা ব্যাকগ্রাউন্ডটা ডিআইসি করছে সেই ডিজিজ রিলেটেড ম্যানিফেস্টেশনস। হ্যাঁ বলো। হ্যাঁ জানি, আমার সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওনার খারাপ হওয়ার যথেষ্ট কারণও আছে, কিছু করার নেই। ঠিক আছে, পাঠিয়ে দাও। So therefore D for disease related in clinical features. Number 1, I for এই যে ইন্ট্রাভাস্কুলার হিমোলিসিসটা হয়, ইন্ট্রাভাস্কুলার হিমোলিসিস, ফ্রিকশনাল ড্যামেজের জন্য ইন্ট্রাভাস্কুলার হিমোলিসিস, তার জন্য একটু অ্যানিমিয়া, একটু ইকটেরাস জন্ডিস, অ্যানিমিয়া অ্যান্ড জন্ডিস হতে পারে। নেক্সট ischemic organ injury related clinical features. কিডনি ইঞ্জুরিটা ইজ কোয়াইট কমন, therefore কখনো কখনো একটা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হয়ে যায় ইন ডিআইসি পেশেন্টস। লাস্ট সি, কোয়াগুলোপ্যাথি রিলেটেড ক্লিনিক্যাল ফিচার্স, অ্যান্ড সেটা আমরা জানি এ ফর কিছু হলো না, বি ফর ব্লিডিং ম্যানিফেস্টেশন বা স্পন্টেনিয়াস ব্লিডিং ম্যানিফেস্টেশন স্টার্ট হওয়া। So this is overall DIC spectrum of clinical features. Next, DIC investigation. এখন ডিআইসির ইনভেস্টিগেশন করতে গেলে তোমাকে তো পুরো ক্লটিং প্রোফাইলটাই করতে হবে, therefore প্লেটলেট কাউন্ট, কনজাম্পশন therefore কম হতে পারে। নেক্সট বাকি WBC,
hemoglobin যদি severe anemia হয় because of that intravascular hemolysis, so hemoglobin may be normal or may be low. WBC DIC related কিছুর জন্য গন্ডগোল হবে না, however যদি underlying cause related কিছু এভিডেন্স WBC তে আসতে পারে, যেমন সেপ্টিসিমিয়া হলে WBC কাউন্ট মে বি হাই, ইভেন সেপ্টিসিমিয়াতে WBC কাউন্ট লো কিন্তু হতে পারে, তো WBCটা ইজ নট রিলেটেড টু DIC। নেক্সট, এই যে স্মিয়ারে, পেরিফেরাল স্মিয়ারে, এখানেও যেহেতু আরবিসিগুলো একটু ফ্রিকশনের জন্য ভেঙে যায়, therefore schistocytes বা fragmented RBCs can be seen. Next, clotting profile, therefore সব দিকই ঘেটে গেছে, প্লেটলেট কমে গেছে, হয়তো কোয়াগুলেশন প্রোটিনগুলো কনজিউমড হয়ে গেছে, so all the parameters of clotting, APTT, PT-INR, BT, CT, everybody can be jeopardized, so therefore এরা সবাই প্রায় most of the time abnormal। এখন একটু আগে দেখেছি লিভার ডিজিজেও PT-INR, APTT মেবি অ্যাবনর্মাল, এটা যে ডিআইসির জন্যই হচ্ছে সেটা বোঝার উপায় কি, দেয়ারফোর ডিআইসি কনফার্মেটরি টেস্টটা কি, বিকজ প্রচুর কোয়াগুলেশন প্রোটিন দিয়ে ওই থ্রম্বাসগুলো তৈরি হচ্ছে, থ্রম্বাসের ভেতরে দেয়ারফোর প্রচুর ফিব্রিন আমাদের কনজিউমড হয়ে যাচ্ছে, বিকজ এই থ্রম্বাসগুলোর ভেতরে প্রচুর ফিব্রিন আছে। ফিব্রিন কোথা থেকে আসে না, ফিব্রিনোজেন থেকে ফিব্রিন আসে, সো একদিকে প্রচুর ফিব্রিনোজেন ইজ বিং কনভার্টেড টু ফিব্রিন, সো ফিব্রিনোজেনেরও তো ওভার কনজামশন হচ্ছে, দেয়ারফোর সেরামে ফিব্রিনোজেন লেভেল কমে যাবে because of excessive consumption or conversion to fibrin. ফিব্রিন যেমন প্রচুর তৈরি হচ্ছে, দ্যাট ইজ দ্য হলমার্ক অফ ডিআইসি, তেমনি ফিব্রিনের ডিগ্রেডেশনও বেশি হচ্ছে, ফিব্রিন ডিগ্রেডেশনও ইজ বেশি, দেয়ারফোর এই ডিগ্রেডেশন প্রোডাক্টগুলো বেশি, দেয়ারফোর সেরামে ফিব্রিনোজেন লেভেল লো, এফডিপি বা ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট হাই, দিস ইজ the hallmark of DIC. So DIC is confirmed by এই ব্যাপারটা যে hypofibrinogenemia with high FDP বা fibrin degradation product. Side by side, the other investigations ও লাগে to carry out other investigations যেগুলোকে carry out করতে হয় to confirm the underlying disease বা cause. Next, DIC পেশেন্টের ট্রিটমেন্ট, এক অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট হচ্ছে কজটাকে ট্রিট করা, মানে সেপ্টিসিমিয়া তাকে ট্রিট করা, অ্যাকিউট প্যানক্রেটাইটিস তাকে ট্রিট করা, কজকে ট্রিট করা। আর 2 নম্বর হচ্ছে সাপোর্টিভ, তার মানে ডিআইসিটার জন্য কি করা যায় না, ডিআইসির জন্য যদি ব্লিডিং ম্যানিফেস্টেশনটা বেশি হয়, ব্লিডিং ম্যানিফেস্টেশন শুরু হচ্ছে, ইন দ্যাট কেস প্লাজমা প্রোটিন বাইরে থেকে দেওয়া, দেয়ারফর ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেওয়া। অ্যাট দ্য সেম টাইম এখানে একটা মানে কি বলবো, একটা ক্যাচ 22 সিচুয়েশনও আছে, তার কারণ ডিআইসির ব্যাকবোনটা হচ্ছে দ্যাট প্রোকোয়াগুলেন্ট স্টেট। এখন এটাকে ইনহিবিট করারও চেষ্টা করতে হবে। এখন এটাকে ইনহিবিট করার চেষ্টা হচ্ছে বাই অ্যান্টিকোয়াগুলেশন। দ্য প্রবলেম ইজ এই জিনিসটা ইফ ইউ ইউজ দ্যাট ক্যান ইনক্রিজ দ্য রিস্ক অফ ব্লিডিং। সো একটা খুব ফাইন ব্যালেন্স করে এই অ্যান্টিকোয়াগুলেশন কখনো কখনো করতে লাগে, knowing fully well that it can carry risk of further bleeding. So this is DIC. Next, এটা হয়তো ইন্ডিভিজুয়াল ব্লিডিং ডিসঅর্ডার, এই শেষ হয়ে গেল। নেক্সট ছোট ছোট 2-3টে টপিক যেগুলো হয়তো
আমি বলবো খুব একটা ক্লিনিক্যালিও বিরাট ইম্পর্ট্যান্ট নয়, পরীক্ষার জন্য বিরাট ইম্পর্ট্যান্ট কিছু নয়। ওয়ান such topic is anemia of chronic inflammation. Anemia of chronic inflammation disease হিসেবে বা কন্ডিশন হিসেবে it is quite common. হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা আসছি ঠিক আছে। Anemia of chronic inflammation. This is a special category anemia. যে অ্যানিমিয়াটা is associated with lots of chronic diseases, particularly chronic inflammatory diseases. Therefore, causes of anemia of chronic inflammation হচ্ছে নাম্বার 1 বেশ কিছু অটো ইমিউন ডিজিজেস, বেশ কিছু chronic infection. Then the anemia of chronic disease বেশ কিছু ম্যালিগন্যান্সিতেও হতে পারে, ম্যালিগন্যান্সি। অ্যানাদার কন্ডিশন, এটাকে হয়তো অ্যানিমিয়া অফ ক্রনিক ইনফ্লামেশনের ভেতরে আমি বলছি, যদিও এইটার একটা আলাদা নামও আছে। দিস ইজ অ্যানিমিয়া অফ সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। এখন এই যে অ্যানিমিয়া অফ ক্রনিক ইনফ্লামেশন, এটাকে অনেক সময় বলা হয় অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। এই ক্যাটেগরি অফ অ্যানিমিয়া কিন্তু মাল্টিফ্যাক্টোরিয়াল, মানে অ্যানিমিয়াটার পেছনে অনেকগুলো ফ্যাক্টর থাকে। লেটস সি হোয়াট আর দে। ওয়ান ইজ এই সিচুয়েশনগুলোতে যখন এই অ্যানিমিয়াটা হচ্ছে, দেখা যায় একটা কারণ ইজ এই সিচুয়েশনগুলোতে আরবিসির ন্যাচারাল লাইফ স্প্যান একটু কমে যায়, শর্টেন লাইফ স্প্যান অফ আরবিসিস। অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্যাট প্লেজ রোল হচ্ছে একটা ডিফেক্টিভ আয়রন ইউটিলাইজেশন। বডি আয়রনকে ঠিক মতো ইউটিলাইজ করতে পারে না ইন হেমোপয়েসিস। তার কারণ দেখা গেছে বহু সময় এদের আয়রনটা বিভিন্ন টিস্যুতে সিকুয়েস্টার্ড হয়ে থাকে, আয়রনটা যেন টিস্যুতে লুকিয়ে থাকে, সিকুয়েস্ট্রেশন অফ আয়রন ইন দ্য টিস্যুস, অ্যান্ড দেয়ারফোর যে আয়রনটা উইল বি ইউটিলাইজড, এইভাবে বলি, আয়রন অ্যাভেলেবল ফর erythropoiesis. এই অ্যাভেলেবল আয়রন ফর এরিথ্রোপয়েসিস therefore কমে যায় বিকজ অফ দিস টিস্যু সিকুয়েস্ট্রেশন। এই পুরো ব্যাপারটাকেই বলা হচ্ছে therefore ডিফেক্টিভ আয়রন ইউটিলাইজেশন। নাম্বার 3, এরিথ্রোপয়েটিন, ইপিও, এক শর্টে এরিথ্রোপয়েটিন নামে ডাকা হয়। ইপিও, এরিথ্রোপয়েটিন এর সেন্সিটিভিটি টু এরিথ্রোপয়েটিন, তার মানে এরিথ্রোপয়েটিনের এফেক্টিভনেসটা কমে যায়। সো এরিথ্রোপয়েসিস প্রসেসটাতে এরিথ্রোপয়েটিন যে স্টিমুলেটিং এফেক্টটা দেয়, সেই এফেক্টটা কমে যায়। সো ডিক্রিজ সেন্সিটিভিটি টু এরিথ্রোপয়েটিন। আর কোনো সিচুয়েশনে এটা হয়তো একটা পার্টিকুলার সিচুয়েশনে এই 4 নম্বরটা ইজ অ্যাপ্লিকেবল, এরিথ্রোপয়েটিনের সিনথেসিস কমে যায়। দিস ইজ টিপিক্যালি যেটা হয় ইন সিকেডি। তো দিস ইজ এক কথায় টিপিক্যালি প্যাথোজেনেসিস অফ অ্যানিমিয়া অফ ক্রনিক ইনফ্লামেশন। নেক্সট, অ্যানিমিয়া অফ ক্রনিক ইনফ্লামেশন পেশেন্টদের ক্লিনিক্যাল ফিচার্স কি হবে? নাম্বার 1, ক্লিনিক্যাল ফিচার্স এইভাবে শর্টে বলা, অ্যানিমিয়া রিলেটেড ম্যানিফেস্টেশনস, যেটা আমরা দেখেছি, ইট ক্যান বি অ্যাসিমটোম্যাটিক, ইট ক্যান বি এ ফর অ্যানিমিক লুক, বি ফর একটু ব্রেথলেসনেস, সি ফর কার্ডিয়াক একটু প্যালপিটেশন, ডি ফর ডিজিনেস, ই ফর এক্সারসাইজ ইনটলারেন্স, এফ ফর ফ্যাটিগ। সো অ্যানিমিয়ার এ টু এফ। আর 2, underlying disease related manifestation. Next, investigation. How do you know that the anemia is of anemia A category? যে anemia of
chronic disease. So এদের ইউজুয়ালি হিমোগ্লোবিন তো কম, এমসিভিটা আইদার নর্মাল, কিন্তু কখনো কখনো কিন্তু এমসিভি আয়রন ডেফিসিয়েন্সির মতোই রিডিউসডও হতে পারে। সেরাম আয়রন স্টাডি, so body free iron most of the time normal, কিন্তু যদি দেখা যায় যে টিস্যুতে প্রচুর আয়রন সিকুয়েস্টার্ড হয়ে আছে, তাহলে কিন্তু সেরাম আয়রন এদেরও কমতে পারে। Whereas in sharp contrast to iron deficiency, যেখানে ফেরিটিন ইন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, বিকজ এই এমসিভি আয়রনের রেসপেক্টিভ বললে অনেক সময় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতেও এমসিভি লো, মাইক্রোসাইটোসিস, আয়রন লো, সো এরা একে অন্যের বায়োকেমিক্যাল ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ফেরিটিন টিপিক্যালি লো, whereas anemia of chronic disease, because it's a chronic inflammatory state, many a times ferritin will be high or it is normal. Very rarely ferritin is low. So এই ব্যাপারটা ডিফারেন্সিয়েট করতে হেল্প করে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অ্যান্ড অ্যানিমিয়া অফ ক্রনিক ইনফ্লামেশন। তবে হ্যাঁ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ investigations to diagnose the underlying cause, so disease related investigations. Next, treatment of anemia of chronic inflammation. You treat the cause, you treat anemia by, if required, packed cell or packed RBC transfusion. 2, যদি এরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সিটা আমার মনে হচ্ছে, তাহলে এরিথ্রোপয়েটিন হ্যাজ সাম রোল, So this is anemia of chronic disease or anemia of chronic inflammation, দুটো নামেই এই পুরো ব্যাপারটাকে ডাকা হয়। নেক্সট, এটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ইন দ্য সেন্স, এটা সমস্ত ডাক্তারের, সে যে লেভেলের ডাক্তার হোক না কেন, একটা আইডিয়া থাকা উচিত, বিকজ দিস ইজ ক্লিনিক্যালি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। ব্লাড ট্রান্সফিউশন, পার্টিকুলারলি ব্লাড ট্রান্সফিউশন রিলেটেড কমপ্লিকেশন বা হ্যাজার্ডস অফ ব্লাড ট্রান্সফিউশন। হ্যাজার্ডস অফ ব্লাড ট্রান্সফিউশনকে অনেক সময় এটা নিয়ে বিরাট কিছু বোঝানোর নেই, সো আমি কুইকলি বলে দিচ্ছি, নোটে এটা আছে, তুমি পড়লেই বুঝতে পারবে। সো হ্যাজার্ডস অফ ব্লাড ট্রান্সফিউশনকে অনেক সময় 3টে স্টেজে বা স্টেপে ডিভাইড করা হয়, ডিপেন্ডিং অন কমপ্লিকেশনসগুলোর টাইম ফ্রেম ওয়াইজ পোস্ট ট্রান্সফিউশন। এই কমপ্লিকেশনসগুলো when are they appearing? Accordingly, some are called immediate but very early complications, very early stage যেগুলো আসে, মানে ট্রান্সফিউশন চলতেই যেটা আসে, বা ট্রান্সফিউশন হওয়ার ঠিক পরে যেটা আসে, যার জন্য অনেক সময় বইতে এইভাবে বলা হয় এই কমপ্লিকেশনসগুলো হচ্ছে সেগুলো যেগুলো কামস উইদিন মিনিটস টু আওয়ার্স অফ ট্রান্সফিউশন। এটা যদি ইমিডিয়েট হয়, নেক্সট ক্যাটেগরিটা হচ্ছে এটা যদি ভেরি আর্লি বা ইমিডিয়েট হয়, নেক্সট হচ্ছে ইন্টারমিডিয়েট, টাইম ফ্রেমের অ্যাঙ্গেল থেকে ইন্টারমিডিয়েট, বা এটা যদি ভেরি আর্লি হয়, এটা হচ্ছে জাস্ট আর্লি কমপ্লিকেশন, মানে যে কমপ্লিকেশনসগুলো হয়তো উইদিন ফিউ আওয়ার্স টু ডেজ আসে। আর 3 নম্বর হচ্ছে লেট কমপ্লিকেশনস, যেগুলো হয়তো আসে আফটার মেনি ডেজ টু ইয়ার্স আফটার blood transfusion. So number 1, immediate complication বা very early complication কি হতে পারে, একটা হচ্ছে একটা
যে রেসিপিয়েন্ট ব্লাডটা এলো তার এগেনস্টে একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন এইটা টিপিক্যালি হয়, তার কারণ কিছু ডিউ টু প্রেজেন্স অফ সার্টেন অ্যান্টিজেন ইন দ্য ডোনার ব্লাড বা ডোনার প্লাজমা, typically manifested as hypersensitivity, মানে একটা অ্যালার্জিক রিয়াকশন টাইপ ম্যানিফেস্টেশন হয়। ডিটেলসে আমি ঢুকছি না, তার কারণ এগুলো জাস্ট পড়লেই নিজেরা বুঝতে পারবে। ট্রিটমেন্ট: স্টপিং দ্য ট্রান্সফিউশন, তখনকার মতো ট্রান্সফিউশনটাকে উইথহোল্ড রাখা, আর একটু অ্যান্টি অ্যালার্জিক টাইপ ওষুধ দেওয়া, এই ইচিং টিচিং এইগুলোর জন্য একটু অ্যান্টি অ্যালার্জিক টাইপ ওষুধ দেওয়া। সিভিয়ার হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়, দেন অবভিয়াসলি একটা অ্যানাফাইল্যাক্সিসের মতো যদি হয় তাহলে হয়তো আইভি স্টেরয়েড, হাইড্রোকর্টিজন অর ইভেন অ্যাড্রেনালিন দিতে হতে পারে। ইট ইজ একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। নেক্সট, ইন্টারমিডিয়েট বা আর্লি, তার মানে উইদিন আওয়ার্স টু ডেজ যেগুলো আসে, এই উইদিন আওয়ার্স টু ডেজ যেগুলো আসে তার মধ্যেই হয়তো মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ যেটাকে বলা হয় মিসম্যাচ ট্রান্সফিউশন রিয়াকশন, বা যেগুলো হিমোলাইটিক transfusion reaction. This is because of mainly ABO group incompatibility or because of mismatched transfusion. So এই ব্যাপারটা typically can present as a severe hemolytic reaction বা transfusion reaction can present as একটা acute emergency-র মতো, যেটা স্টার্ট হয় বহু সময় একটা এই intravascular hemolysis দিয়ে। Therefore patients start to develop a acute hemolytic, এটা intravascular hemolysis হচ্ছে, intravascular hemolysis। সো একটা কোলা কালার্ড ইউরিন পেশেন্ট পাস করতে শুরু করে, পাসেস কোলা কালার্ড ইউরিন, ইন্ট্রাভাস্কুলার হিমোলিসিস, হিমোগ্লোবিনগুলো ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছে, দেয়ারফোর কোলা কালার্ড ইউরিন হয়। এদের একটা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হয়ে যায়, বিকজ এই যে ফ্রি হিমোগ্লোবিনস এরা টিউবিউলকে নষ্ট করে দেয়, টিউবিউলো টক্সিন। সো একটা অ্যাকিউট, দিস ইজ দ্য মোস্ট কাইন্ড অফ ড্রামাটিক ফেনোমেনন যেটা হয়। এদের কখনো কখনো ডিআইসি হয়ে যায় বিকজ অফ দিস hemolytic reaction. It's part of that hemolytic reaction. So this is acute hemolytic reaction বা mismatched blood transfusion এর যেটা মোস্ট লিথাল বা মোস্ট প্রবলেম্যাটিক কমপ্লিকেশন। Another a type of early বা intermediate complication is if this is number 1 acute hemolytic reaction, 2 নম্বর একটা আছে, এটা is not so problematic. This is what is called leukoagglutinin reaction. Leukoagglutinin reaction is because of presence of কিছু WBC antigen, কিছু antigens of donor WBC, এই অ্যান্টিজেন্স অফ কিছু ডোনার WBC রেসিপিয়েন্টের ভেতরে চলে যায় ডিউরিং ট্রান্সফিউশন। লিউকোঅ্যাগ্লুটিনিন রিয়াকশন টিপিক্যালি একটা বিনাইন সিচুয়েশন, একটা ফিভার টিপিক্যালি আনে, অ্যান্ড এই ফিভারটা ইজ বিকজ অফ দ্যাট অ্যান্টিজেনিক রিয়াকশন। নেক্সট, লেট কমপ্লিকেশনস হচ্ছে যেগুলো ব্লাড বোর্ন ইনফেকশন, যেগুলো চান্স এখন অনেক কমে গেছে বিকজ ব্লাড প্রোডাক্টস আর থরলি চেকড। ব্লাড বোর্ন ভাইরাস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, HIV, এইগুলো, দিজ আর এক কথায় ট্রান্সফিউশন রিয়াকশনস বা ওভারঅল হ্যাজার্ডস অফ ব্লাড ট্রান্সফিউশন।